করেছেন, হয়তো আমি জানি না, সম্ভবত তাই হবে। হয়তো ক্যাবিনেট সচিব সাহেব দিয়ে একটা বলিয়েছেন যে আপনি স্যার বা যাই বলুক, অন্তত স্যার বলেন, তা চুপ্পু ভাই সবাই বলেন, সবাই চুপ্পু ভাই বলে, পোলাপান থেকে নিয়ে তাকে সবাই চুপ্পু ভাই বলে। চুপ্পু ভাইকে বলছে হয়তো যে আপনি সরে যান, এবং হয়তো ওই যে আমাদের যে ক্যাবিনেট সচিব আছেন তিনি হয়তো চুটকি করে বলতে পারেন যে স্যার আপনি চলে গেলে আমার একটা সুযোগ হবে, আমি তো ক্যাবিনেট এখন এক্সটেনশনে আছি, আমি রিটায়ার্ড করে রাষ্ট্রপতি হইতে পারবো। আমি মনে করি এটা চুটকি লেভেলে আছে। আর চুপ্পুর সঙ্গে তারেক রহমান সাহেব তো বলতে পারে না যে আপনি পদত্যাগ করেন, যদি না করে। খন্দকার মুশারফ সাহেব বলতে পারেন না সিনিয়র হইয়া, আমাদের মহাসচিব সাহেব বলতে পারেন না। যদি সে রিয়েক্ট করে, যদি সে পদত্যাগ না করতে চায়, তাহলে অকওয়ার্ড পজিশন হয়ে যাবে না? তখন সে বলবে যে আমাকে বিএনপি চাপ সৃষ্টি করতেছে পদত্যাগ করার জন্য, এবং তোমরা সাংবাদিকরা লুফে নিবে। এখানে সরকার খুব দক্ষতার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে ঘটনাটা ঘটিয়েছেন। সেখানে ক্যাবিনেট সচিবকে ব্যবহার করেছেন হয়তো, আমি ভিতরে খবর জানি না। তো যেহেতু উনার নামটা চাওর হয়েছে, বাজারে বলা হচ্ছে যে উনি পরবর্তী রাষ্ট্রপতি হবেন, তো উনার তো পরবর্তী রাষ্ট্র হওয়ার মতো কোনো পলিটিক্যালি আমি জানি না এত বড় ঝুঁকি মাননীয় প্রধানমন্ত্রী নিবেন কিনা। তবে আমাদের দেশে তো অনেক সময় আমরা বিভিন্ন কারণে বাধ্য হয়ে যাই। যেমন জেনারেল মঈনকে বিএনপি সেনাপ্রধান হিসেবে গ্রহণ করেছিল। এটা তার জন্য যে কত বড় ক্ষতিকর ছিল, এটা তখন আমরা তো বুঝায় বলতে পারি না, আমরা বলেছি বুঝে নাই, শুনে নাই। সেখানে জেনারেল হারুনকে বাদ দিয়ে একজন মুক্তিযোদ্ধাকে সরাইয়া প্রিমেচিউর রিটায়ার্ড করাইয়া সেখানে তার পরবর্তীতে হাসান মাহমুদকে আনলো। হাসান মাহমুদের পরে এখানে তারেক একে মাসুদ একে মঈনকে দিল। ফলে কি হয়েছে, মঈন কিভাবে ব্যবহার করেছে, মঈনের কাছ থেকে কি পেয়েছে, এটা যদি বিএনপি বা নেতৃবৃন্দ ভুলে যেতে চায়, আমার কিছু কারণ নেই, কারণ আমি তো আর বিএনপির এখন কেউ না। বিএনপি নিয়ে ভালো কথা বললেও আমার জন্য মানাবে না। তবে রাষ্ট্রের নিরাপত্তার জন্য আমি মনে করি মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে স্বেচ্ছায় পদত্যাগ করা হচ্ছিল। তিনি একটা ফাইন মর্নিং এ উইথ ভেরি গুড কাপ অফ টি, উনি জাস্ট একটা টেলিফোন করে প্রধানমন্ত্রীকে বলতে পারতেন যে আপনি তো আমাকে এবার রেখেছেন বা আমি থেকেছি, আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি এই সপ্তাহে বা আগামী রোববার দিনে পদত্যাগ করতে চাই, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি পদত্যাগ পত্রটা শনিবার দিন বা রোববার দিন সকালে স্পিকার সাহেবের কাছে পাঠিয়ে দেবো। তাহলে তো কেউ জানার কথা না, এটা কেউ বুঝার কথা না। এটা সুন্দর একটা গুড একটা ঘটনা ঘটতো। এখন বঙ্গভবন গিয়ে কি রহস্য, ইঁদুরের গাথার মধ্যে আবার কি রহস্য, এখানে কি আছে, ওর কি ক্ষমতা আছে, ওর নিজের যান বাঁচাবে কে যাবে তার ষড়যন্ত্র করতে, ওইটার ভিতরে কে যাবে, কোন বোকা যাবে ওর সঙ্গে ষড়যন্ত্র করতে, বসে কথা বলতে। এখানে ক্যাবিনেট সচিবকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে হয়তো ব্যবহার করা হয়েছে মেসেজটা দেওয়ার জন্য যে হি মাস্ট কুইট। এমন দেখেন কি বোকা, তা তো উচিত ছিল বৃহস্পতিবারই কুইট করে ফেলা, ফাইন ওয়ার্কিং ডেজ কুইট করে ফেলা, বিকালবেলা, এটা কিছু ব্যাপার না, উনি কুইট করবে, স্পিকার সাহেব বঙ্গভবনে যাবেন, অস্থায়ী রাষ্ট্রপতি শপথ নিবেন, আর চুপ্পু সাহেব বেরিয়ে চলে আসবেন। এটার জন্য তো আর শুক্র শনি রবিবার খুঁজতে হতো না, বৃহস্পতিবার বেস্ট টাইম, বেস্ট ডেট। এবং সরকারকে আজকে এই সোমবার দিন এই তার ক্যাবিনেট মিটিং এ এই আইসা এখানে কথা বলতে পারতো, হইতো না, চলে গেল আজকের দিনটা, চলে গেল গতকালকা, করলেন না। এখন বিভিন্ন গুজব এর কানে ওই কানে যাচ্ছে, যে যে মাধুরী মিশায় বলতেছে এখানে রহস্য হচ্ছে। তাকে নিয়ে রহস্য হওয়ার কি আছে রে ভাই, বলো তো ঠিক। পুনিয়া তুমি বলো, একদম একটা একটা মানে বালুর বস্তাকে নিয়ে কি রহস্য হয়? সবাই তো জানে এটা বালুর বস্তা, এটা তো আর খুব হেভি বালুর বস্তা না যেটা কারো ঘাড়ে পড়লে ঘাড় ভেঙে যাবে। তো এখানে
তার এখানে ভালো কেউ অফিসারও যায়নি চাকরি করতে, ওখানে এমন কোন অফিসারও নাই যারা খুব আউটস্ট্যান্ডিং, যারা খুব মানে দাপটি নাই, সব তো ওইরকম। এইখানে অযথাই 2 দিন ধরে রিউমার ছড়ায়, কালকে সারাদিন সারা রাত টেলিফোনের জ্বালায়, তুমিও কয়েকবার ফোন করেছো, আমরা চুপচাপ ছিলাম, কারণ কি দরকার স্পেকুলেশন করার? স্পেকুলেটিভ নিউজ আমার দেওয়ার দরকারটা কি? হবে না, যা হওয়ার তো হবে। রাষ্ট্রপতি কে আসলো কে গেল, তাতে বাংলাদেশে 1 কেজি পেঁয়াজের দামও কমবে না। স্টক মার্কেট দূরের কথা, বাংলাদেশে কাঁচা মরিচের দাম বেড়ে যায় বৃষ্টি হলে। আমাদের এই মহামান্য চুপ্পু সাহেব চলে গেলে ওই 1 কেজি মরিচের দামও বাড়বে না বা কমবে না। গুরুত্ব বুঝতে হবে, গুরুত্বটা বুঝতে হবে। কাজেই তিনি চলে যাবেন। এখন উনি খুব 2-3 দিন খুব নিউজে হেডলাইনে আসেন, খুব পুলকিত। মানে যে লাশ দাফন করার আগে পোস্টমর্টম করার জন্য লাশ নাকি খুব পুলকিত হয় যে আমাকে দাফন করতে পারতেছে না। এতে নাকি লাশ, মরা লাশ খুব আনন্দিত হয় যে আমাকে এখন নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। কি বলছিলাম না তোদের, আমাকে নিয়ে তোদের ঝামেলা হবে। এখন এমনি তো সুরত হাল করার জন্য ঝামেলা হচ্ছে। এখন আমাদের মহামান্য রাষ্ট্রপতি সাহেব এই 3-4 দিন ধরে নিউজের হেডলাইনে আসতেছেন, খবরে আসতেছেন, স্পেকুলেশনে আসতেছেন, তোমার নিউজের রহস্য আসতেছে। সব মিলে কি হচ্ছে, সেই পোস্টমর্টম করা মৃত লাশের মতো উনি পুলকিত হচ্ছেন। ওনার চলে যাওয়া উচিত ছিল, ওনার পদত্যাগটা আজকেই করে ফেলা দরকার ছিল। আজকে করে ফেললে বিকালবেলা সংসদের স্পিকার উনি গিয়ে শপথ নিতে পারতেন। এখানে নতুন স্পিকার আপাতত নিয়োগের দরকার ছিল না, কারণ ডিপ্টি স্পিকার আছে, সংসদ বসবে না 2 মাস, 60 দিন আছে। 3-4 দিনের মধ্যে একটা ইলেকশন শিডিউল ঘোষণা করে দিলে হবে। সেই ইলেকশন শিডিউলের মধ্যে যদি 7 দিন 10 দিন সময় দিতে হবে, 15 দিন সময় দিতে হবে প্রার্থীর জন্য। তো 15 দিনের মধ্যে তো আর কেউ প্রার্থী হবে না, বিএনপি যাকে নমিনেশন দিবে তিনি প্রার্থী হবেন। তো যিনি প্রার্থী দিবেন সেদিনই ওনার মনোনয়নপত্র যাচাই বাছাই হবে, বা একটা দিন সময় দেওয়া হবে, পরের দিন যাচাই বাছাই করে ঘোষণা করা হবে তার মনোনয়ন বৈধ হয়েছে। বৈধ হওয়ার সঙ্গে সঙ্গেই আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে তিনি সেদিনে নির্বাচিত হয়ে যাবেন। অর্থাৎ ইলেকশনও করার দরকার নাই, সংসদকে বসারও দরকার নাই, সংসদকে ডাকারও দরকার পড়বে না। অর্থাৎ আগামী 7 থেকে 10 দিনের মধ্যে একজন পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি আমরা পেয়ে যাব ফর নেক্সট 5 ইয়ার্স। এটা ছিল রাষ্ট্রের জন্য তো কল্যাণকর সুন্দর জিনিস। এখন যেহেতু বিরোধী দল এবং সরকারি দল মোটামুটি বাংলাদেশের শান্তি রক্ষার কারণে একটা স্থিতিবস্থায় আছে, যেখানে জুলাই সনদ নিয়ে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আছে, আমাদের দ্বন্দ্বের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করতেছে, অনেকে দ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে, অনেকে চাচ্ছে জুলাই সনদ নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যাক, যাতে সুবিধাবাদীরা সুযোগ সন্ধানী করতে পারে, এরকম একটা পায়তারা করা হচ্ছে। কিন্তু বিরোধী দল সেখানে বলছে আমরা জুলাই সনদ নিয়ে কোনো ছাড় দিব না, তবে এখানে এমন কোনো পরিবেশ আমরা সৃষ্টি দিব না যাতে দেশের মানুষের কষ্ট হয়, শান্তি বিঘ্নিত হয়, বা কোন রকম সংঘাতের অবস্থা সৃষ্টি হয়। এটা কিন্তু বিরোধী দল বারবার বলছে, এবং এটা মনে করা দিচ্ছে যে আমরা কিন্তু এই অবস্থান থেকে সরে আসবো না। এমন বলেছে যে এর জবাব আপনাদেরকে আগামী নির্বাচনে দিতে হবে। তারপরে টার্গেট কিন্তু ফিক্স করে দিয়েছে আমাদের দল, বলেছে যে আপনি আজকে যে ভুলগুলা করবেন সেই ভুলগুলা মাসুল আপনি দিবেন আগামী নির্বাচনের আগে, অর্থাৎ ওই নির্বাচনের মাসুল দিতে হবে। এই বক্তব্যটার পরে আর কি থাকে, এর সংঘাতের কোনো সুযোগ নেই, এখানে হানাহানি মারামারি করার সুযোগ নাই। কিন্তু জামাত ইসলাম এই চাপ অব্যাহত রাখবে। এমন একটা পরিবেশে যদি আজকে করে ফেলতে ভালো, এখন করেন না, এটা নিয়ে চিন্তা করলে আপনার বৃহস্পতি চলে গেছে। আমি আশা করব আগামী রোববার দিন 1st আওয়ারে চা নাস্তা খেয়ে মর্নিং টি খাওয়ার পরেই অফিস খোলার সঙ্গে সঙ্গে যেন মহামান্য রাষ্ট্রপতি সসম্মানে পদত্যাগ করেন, যাতে বিকাল 3টা বা 4টার মধ্যেই স্পিকার সাহেব রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে পারেন। বিকালে দরকার পড়লে বঙ্গভবনে একটা সিরিমনি হইতে পারে, অস্থায়ী রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। অনুষ্ঠান হওয়ার পরে কালকেই বিকালে, রোববার দিন বিকালেই মধ্যেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারেন। তফসিল ঘোষণা করে 2 সপ্তাহ সময় ম্যান্ডেটরি দিতে হবে হয়তো,
কম বেশি করা যাবে কিনা আমি জানি না, এটা আমার পরীক্ষা করে দেখতে হবে, এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না। সেই সময়টা দিয়ে স্পিকার সাহেব নিজের অফিসে থাকবেন, নিজের বাইরে থাকবেন, কিন্তু দায়িত্ব পালন করবেন অস্থায়ী রাষ্ট্রপতির। দরকার বলে উনি বঙ্গভবনে যেতে পারেন যদি বঙ্গভবনে দেওয়ার ওনার খায়াশ হয় বা শখ হয়। অতীতে আমরা দেখেছি ইয়াজউদ্দিন সাহেবকে ঘরের ভিতর রেখে আমাদের জমিরুদ্দিন সরকার সাহেব রাষ্ট্রপতির অফিসে গিয়ে বসতো। এদের উদাহরণ আমরা তো দেখেছি। আমাদের তো টেস্ট বলে কোনো কথা নাই, আমরা কি না করতে পারি, কর্তার ইচ্ছায় কি ধরনের কাজ না করতে পারি। রাষ্ট্রপতি তার নিজের বাসভবনে ঘুমাচ্ছে, আর তার বাইরের যে তারই অফিসখানায় আরেকজন অস্থায়ী রাষ্ট্রপতি অফিস করতেছে। একদিন দুদিনের জন্য না, মাসাধিকাল করার জন্য করেছেন আমাদের। এই উদাহরণ তো আমাদের অতীতে আছে। তাই কাজেই আবার আমরা দেখেছি রাষ্ট্রপতি থেকে ইমপিচমেন্টও করা হয়েছে। অনেক বড় রাজনীতি নেতা দেখুন সরাসরি ইমপিচমেন্টে ভয় দেখানোর পরে রাষ্ট্রপতি পদত্যাগ করে রেল লাইন দিয়ে দৌড়ে পলায় চলে গেছে, রেল লাইনের মধ্যে দৌড় খেয়েছে। এই অভিজ্ঞতা আমাদের আছে। কাজেই যদি রবিবার দিন উনি সকাল সকাল 10টা-11টার মধ্যে পদত্যাগ করে ফেলেন, এবং করা উচিত, আমি মনে করি করা উচিত, করে ফেলেন, তাহলে সরকারি দল বিরোধী দল সবাই মিলে বিকাল 3টা-4টার মধ্যে অস্থায়ী রাষ্ট্রপতি, এটা কেন অর্ডার দরকার নাই, এটা নর্মাল, উনি গিয়ে নিবেন এবং তারপরে উনি বিকালের মধ্যে চুপ্পু সাহেব বিছনাপত্র লিয়া কাট্টি গুট্টা বেঁধে চলে যাবেন। ঢাকা শহরে আমরা বাসা বদলের জন্য আমরা অভিজ্ঞ। এই ঢাকা শহর তো ভাড়াটিয়া শহর, এখানে প্রতি মাসে প্রথম 2-3 দিন দেখা যায় ঠেলা গাড়ি ঢাকা শহরে এপার থেকে ওপার ট্রাক্টর ঘুরতেছে এই বাসা বদল নিয়ে, এই ভাড়াটিয়া বদলে ওই পাড়া যাচ্ছে, ওই পাড়াতে বদলে ওই পাড়া যাচ্ছে। তখন আমার চুপ্পু সাহেব মহামান্য রাষ্ট্রপতি থেকে বাসা বদল করে অন্য জায়গায় চলে যাবেন। এটাই তো ঢাকা মহানগরে অতি স্বাভাবিক ঘটনা। আমরা যারা ভাড়াটিয়া থাকি আমাদের তো টেনশন থাকে যে কোন মাসের মধ্যে নোটিশ পেয়ে যাব, কোথায় আবার বাসা পরিবর্তন করতে হবে, এবং এটা স্বাভাবিক। তুমি ফার্স্ট উইকের যে কোনো উইকেন্ডে দেখবা, শুক্র শনিবার দেখবা যে ভ্যান গাড়ির থেকে নিয়ে ট্রাক বা পিক এই বাড়ির থেকে মাল নিয়ে ওই বাড়ি যাচ্ছে, ওই বাড়ি থেকে মাল নিয়ে ওই বাড়ি যাচ্ছে, অর্থাৎ বাসা বদল করা হচ্ছে। ঠিক আছে, রবিবার দিন আমি মনে করি একটা ট্রাক বেরিয়ে আসবে, একটা হোক দুইটা হোক, যাই না কত ট্রাক মাল ওখানে উনি নিয়ে গেছিলেন, এত ট্রাক মাল নিয়ে উনি চলে যাবেন ওনার অন্য বাসস্থানে, ওটা খালি করে দেবেন। এবং সেখান থেকে আমাদের মাননীয় স্পিকার সাহেব মহামান্য রাষ্ট্রপতি শপথ নিয়ে উনি দরকার 10-15 দিন থাকলেন ওখানে, আরামায়েশ করলেন, রেস্ট করলেন। বয়স হয়েছে আমার সিনিয়র স্যার, একটু আরামও দরকার আছে। রাষ্ট্রপতির ওখানে গেলে খুব শরবত পাওয়া যায়, খুব ভালো ভালো শরবত খাওয়ানো হয়, আমরা অনেক খেয়েছি। আশা করি আগামীতে আমাদের মাননীয় স্পিকার মেজর হাফিজউদ্দিন সাহেব ওখানে গেলে পরে চেষ্টা করবো ওনার কাছে গিয়ে একটা শরবত খেয়ে আসা যায় কিনা। কারণ মহামান্য রাষ্ট্রপতি হয়েছে, এখন তো আমাদের মনে কষ্ট দুঃখ অভিমান রেখে লাভ নেই। আল্লাহ ওনাকে বড় করেছেন, বড় করবেন, আমরা অবশ্যই খুশি হব। আমাদের ভিতরে যত অন্তর্কলহ থাকুক, যত জ্বালা থাকুক, কত কষ্ট থাকুক, এত বছর যখন সকল কষ্টগুলা মুখ বুঝে সহ্য করেছি, মাথা নত করে মেনে নিয়েছি, তো এখন উনি যদি মহামান্য রাষ্ট্রপতি হন, আমাদের একজন বীর বিক্রম, একজন মুক্তিযোদ্ধা, আমি গর্ববোধ করব। আমি গর্ববোধ করব মেজর হাফিজের সঙ্গে আমার যত ডিফারেন্সে থাকুক, যত তার সঙ্গে আমার মানে তিক্ত সম্পর্ক, তিক্ত না, আমি ওনাকে স্যার হিসেবে সম্মান করি, শ্রদ্ধা করি, ওনাকে দেখতে এখন সালাম দিই, কিন্তু ওনাকে কিছু রাজনীতির আমি সমালোচনা করি, প্রকাশ্যে করি, এটা তো আমার অপরাধ, ধরতে পারে অনেকে। তা এই কদিন করলাম না, এখন থেকে করলাম না, রীতিমতো মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবে অতদিন পর্যন্ত আমি ওনার ওই সাইডটা তুললামই না। কারণ আল্লাহ যখন ওনাকে এতটুকু জায়গা নিয়ে গেছে, আমি শুকরিয়া আদায় করতে পারি। এবং উনি যেহেতু আমার প্লাটুন কমান্ডার ছিলেন, আমি ওনার অধীনে কমিশন পেয়েছি, উনি আমাকে প্রশিক্ষণ দিয়েছেন, কাজে আমি ওনার প্রতি শ্রদ্ধাশীল সবসময় ছিল, এখনো আছি, কোনদিন শ্রদ্ধার অভাব হবে না। কাজেই উনি মহামান্য রাষ্ট্রপতি হোক, এটা আমি কামনা করি, অস্থায়ী রাষ্ট্রপতি হোক। তারপরে আমি আশা করব যে আমাদের বিএনপির অনেক শ্রেণীর নেতা আছেন যাদের অনেক দিনের কল্পনা, অনেক দিনের বাসনা একটা ভালো পদে যাওয়ার, আমি নামটা নাই বা বললাম, কিন্তু আমরা দেখেছি দুর্দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গার্জিয়ান হিসেবে কাজ করেছেন, যখন তার বয়স 10, 12, 14, 15, 16, 18 ছিল, তখনও দেখেছি যে এখনো বিএনপিতে কিছু অভিভাবকরা আছেন যারা ওনাকে লালন পালন করে বড় করেছেন, বৈরাম খানের মতো ওনাকেও পালন করেছেন, লালন করেছেন। তাদেরকে কাউকে যদি রাষ্ট্রপতি করা যায়, আমার তো মনে হয় না দল কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে, উনিও কোনো চ্যালেঞ্জের মুখে পড়বেন, এরকম লোক আছেন। তবে আজকে বিভিন্ন পত্র পত্রিকার নিউজ হয়েছে যে ডক্টর ইউনূস
রাষ্ট্রপতি হতে চান এবং হওয়ার জন্য বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল প্রেশারও ক্রিয়েট করছেন, এরকম তো আপনার কানে বুঝে এসছে। না না, প্রেশার ক্রিয়েট করছে না, এইটা হলো শফিকুলের একটা ধান্দা, প্রপাগান্ডা। ডক্টর ইউনূসের যে তথ্য সেক্রেটারি ছিল, এত বেশি স্মার্ট, মানে বেশি বুঝে, সে হলো বৃহত্তর মিডিয়াদের সঙ্গে একটা তার একটা আনহোলি আতাত আছে। ওই সময় কিছু ভাগবাটোরা করছে অনেকের সঙ্গে, অনেক সম্পাদকের সঙ্গে করছে। তো সে সেখানে একটা নাম ধরায় দিচ্ছে যে একটা ডক্টর ইউনূসের নামটা বলে কেন। আরে ডক্টর ইউনূস একজন পাওয়ারফুল লোক ছিল, সে কেন এখন একটা এই বেদার রামাসের প্রেসিডেন্ট হবে? ডক্টর ইউনূস কি পাগল হয়েছে? সে এখানে চুপ করে থাকার মতো রাষ্ট্রপতি সে কেমনে হবে? তাকে কেমনে ট্রাস্ট করবে? কিভাবে ট্রাস্ট করা যায়? যিনি একটা ক্ষমতায় ছিল, ক্ষমতা স্বাদ উনি একবার গ্রহণ করেছে কিন্তু পূর্ণ স্বাদ গ্রহণ করতে পারে নাই, তাকে রাষ্ট্রপতি কোন গাধা, সরি গাধা বলাটা উচিত হবে না, তো বড় বড় লোকেরা, সরি, কে বানাবে? এরকম বোকা তো কেউ না। এটা এক ধরনের কিছু লোক প্রপাগান্ডা করে ডক্টর ইউনূসের কাছে ভালো থাকলো, স্যার আপনি এখনো বাংলাদেশের রাজনীতিতে আছেন, বুঝতে পারছেন? এটা আছে। তারপরে যেমন আরেকটা নিউজ ছাপিয়ে দেওয়া হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চুপ্পু সাহেব আলাপ হয়েছিল বলে তাকে বাদ দেওয়া হচ্ছে। আরেকটা মেলায়ন করা হচ্ছে আবার, যাতে সে আওয়ামী লীগে আবার স্থানটা পেয়ে যায়। অর্থাৎ বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগের সঙ্গে বিট্রে করে নাই, আওয়ামী লীগের সঙ্গে তার কন্ট্যাক্ট ছিল বলেই তার রাষ্ট্রপতি গিয়ে চলে গেছে। এইগুলো তো ফ্যালাসি, এগুলো তো বানানো গল্প, অত্যন্ত মানে পরিকল্পিত গল্প বাজারে ছড়ানো হয় যার যার ধান্দার কারণে। ওই ওনার ধান্দার কারণে এগুলো ছড়ানো হয় যে আমি তো আওয়ামী লীগের প্রতি লয়াল ছিলাম, আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার বঙ্গভবন থেকে কথা হয়েছে, আমি ওনাকে বলেছি আপনার জন্য কাজ করতেছি, এই কথা বলে আমার কাল হয়ে গেছে, এই জন্য আমাকে এখন পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এই ধরনের কথা তো ডক্টর ইউনূসের নাম বলছে। একইভাবে এই যে ক্যাবিনেট সচিব, কিনা নাম ওনার, নামও তো জানি না ওনার, নতুন নতুন এখনকার অফিসার তো প্রায় 15-20 বছরের জুনিয়র, কি নাম যেন? নাসিমুল গনি। হয়তো তারা, আমরা যখন রিটায়ার্ড করছি তখন তো কমিশন পেয়েছে। যাই হোক, ইজ গুড অফিসার, স্মার্ট অফিসার, ক্যাপাবল অফিসার। তার নামে একটা গ্রুপ ছড়ায় দিছে, আমলারা ছড়ায় দিছে। কারণ আমলারা চায় তাদের একটা মাইন্ডেড প্রেসিডেন্ট হইলে তারা গুচুর গুচুর করতে পারবে, তারা সেখানে একটা ওই গুস্তা গু বলে এটাকে আমরা, বুঝছেন না, গোপনে গোপনে সলা পরামর্শ করা। কাজেই এরা ছড়ায় দিছে, যেহেতু হয়তো এই নাসিমুল গনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে হয়তো তাকে জানিয়ে দিছে মেসেজটা যে আপনার পদত্যাগ করাটাই বোধহয় ভালো হবে, না হলে হয়তো আপনার বিরুদ্ধে ইমপিচমেন্ট বা এই ধরনের আরো সিরিয়াস কোনো কিছু হইতে পারে, তা আপনি এখন সসম্মানে চলে যান। এই কথাটা হয়তো ক্যাবিনেট সচিবই একমাত্র বলতে পারে প্রপারলি, আর কেউ বলার সুযোগ নাই, কেউ বলেও নাই। এখানে নাসিমুল গনি সাহেবের নামটা চলে আসছে, এবং নামটা চলে আসছে বলেই যেহেতু অনেকে তো জানে, কারণ আফটারঅল প্রেসিডেন্ট সাহেব তো কারো না কারোর সঙ্গে শেয়ার করে তার কি কথা হয়েছে না হয়েছে, কিছু করতে হয়েছে। তো এই জন্য নাসিমুল গনি সাহেবের নামটা আসছে যে উনাকেও রাষ্ট্রপতি বানানো হতে পারে। যেখানে এখন আমলাদের অবস্থা খুব টালমাটাল, সেখানে একজন আমলাকে ক্যাবিনেট সচিব থেকে নিয়ে, তাহলে তো ওই যে জিএম ইয়ার মতো অবস্থা হবে। পাকিস্তানে যে আসলো না, ওই যে চিফ সেক্রেটারিকে দিয়া ইস্কান্দার মির্জা মার্শাল্লাহ দিয়েছিল পাকিস্তানের, গুলাম হোসেন, পাঞ্জাবি গুলাম হোসেন ছিল চিফ সেক্রেটারি, তাই না? তো চিফ সেক্রেটারিকে প্রেসিডেন্ট বানাইছিল এই ইয়া ইস্কান্দার মির্জা, বানায় আসে মার্শাল্লাহ দিয়েছিল। তারপরে হইয়া পরে ইস্কান্দার মির্জা আইব খানকে আইনা বানাইছে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। আইব খান কদিন পরে ইস্কান্দার মির্জাকে দূর করে দেয়া হয়েছে, রাখছে কিছুদিন গোলাম মোহাম্মদকে, তারপরে সে প্রেসিডেন্ট হয়েছে। এগুলো তো পুরনো খেলা, এগুলো আমাদের জীবদ্দশায় আমরা দেখার সুযোগ হয়েছে। এগুলো নিয়ে তো আমাদের কারো শুনতে হবে না, পড়তে হবে না, দেখতে হবে না, আমরা তো মানে চোখের দেখা দেখে দেখে আমরা এটা দেখে আসছি। কাজে এখানে এই গনি সাহেবকে হয়তো ব্যবহার করা হয়েছে, ফলে ওনার নামটাকে প্রাউডলি মানে অনার করার জন্য, যে ওনাকে একটা প্রার্থী হিসেবে দেখানো হচ্ছে, যে উনি হয়তো প্রার্থী হিসাবে ইনফ্লুয়েন্স করেছেন, প্রার্থী হিসাবে হয়তো বলেছেন। এটা যদি বুমেরাং করতো, আজকে যদি প্রেসিডেন্ট যদি সিম্পিথি গ্রো করাইতে পারতো, আজকে যদি
মহামান্য প্রেসিডেন্টের পক্ষে, চুপ্পু সাহেবের পক্ষে জনমত থাকতো, তাহলে হয়তো এই গনি সাহেব বেকায়দে পড়ে যেতেন। উনি কেন এই কথাটা বললেন, বেকায়দে পড়ে যেতেন। এখন যেহেতু জিনিসটা রিয়াক্ট করতে পারেন নাই, অর্থাৎ চুপ্পু সাহেব এখানে কোনো গুসা দেখানোর মতো, রিয়াক্ট দেখানোর নাই, বরং চিফ সেক্রেটারি বা ক্যাবিনেট সেক্রেটারি যেটা বলছেন, বলছে ঠিক আছে ভাই, তুমি যখন বলছো ঠিক আছে, আমি পদত্যাগ করবো, জানিয়ে দিও, আমি 2-1 দিনের মধ্যে পদত্যাগ করবো। তার মানে বোঝা যাচ্ছে যে সে 2-1 দিনের মধ্যে দেখতে চাচ্ছে তার পক্ষে কেউ কিছু কথা বলে কি না। 2-1 দিনের মানে কি, হি ইজ নট রেডি। 2-1 দিনের মধ্যে পদত্যাগ করব, তার মানে হলো সে পদত্যাগ করতে চায় না। এটা যদি বুঝতে কারো মনে কঠিন লাগে, আমার মনে হয় এটা তো খুব রকেট সায়েন্স না, বা খুব একটা দার্শনিক তথ্য না, চাণক্য তথ্য না, যেটা বুঝতে অনেক সময় লাগবে। এই 2-1 দিন পরে বলবো মানে দেখতেছে যে এখান থেকে কেউ তাকে সাধে কিনা। ইতিমধ্যে হয়তো অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছে, হয়তো বলেছে ভাই আমি তো আপনাদের জন্য অনেক কিছু করেছি, আপনারা তো করেন। এরা কি না পারে। তুমি তো এটা বলেছো যে তোমার চাচার সঙ্গেও টেলিফোনে কথা হয়েছে কালকে। দেখা যায় এরকম অনেক লোকের সঙ্গে তো কথা বলছে, অনেকের সঙ্গে কথা বলছে, অনেকের সঙ্গে কথা বলছে। চুপ্পু সাহেব গতকাল থেকে এখন পর্যন্ত as much as 100 টেলিফোন করেছে। তুমি খবর নিয়ে দেখো, পর্যালোচনা করে দেখো। সবার কাছে বলতেছে আমি 2 দিনের মধ্যে পদত্যাগ করতেছি। আর 2 দিনের মধ্যে পদত্যাগ করছো, এই গল্পটা করার দরকারটা কি? তাদের সঙ্গে আলোচনা করার দরকারটা কি? তুমি 2-1 দিনের মধ্যে পদত্যাগ করেছো, ইউ ডু ইট। এটা সাদা কাগজের নামটা লিখে দস্তখত করে আমি আমার স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করিলাম, বিনীত চুপ্পু। খোলা কাগজটা পাঠাই দেন না, আপনি প্রেস কে বলে দেন দিয়ে আসো স্পিকার সাহেবের অফিসে, আর ওখান থেকে একটা ঘোষণা দিয়ে দেন, ওনার মিডিয়া বলে দিবে মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করে ওনার পদত্যাগ পত্রটা পৌঁছে দেওয়ার জন্য আমার কাছে দিয়েছে, বাস ঘোষণা ডান। এটাকে রিবেলি বলা হয়, রিবেলি হয়ে যাবে, পতাকা নেমে যাবে, ওনার পদ বিলুপ্ত হয়ে যাবে। 2-4 ঘন্টার মধ্যে স্পিকার সাহেব যাবেন, শপথ নিবেন, বিকালবেলা দরকার বলে একটা চা পার্টি হতে পারে, বিভিন্ন লোককে ডাকাইতে পারে, আমরাও চেষ্টা করবো আমাদের দাওয়াত দেয় কিনা, দাওয়াত দিলে আমরা ওখানে নামটা দেখায় আসবো, আর ওখানে দাওয়াত দিলে একটু পাওয়ার বাড়ে। ওই সমস্ত অকেশনে বঙ্গভবনে যেতে পারলে, গণভবনে যেতে পারলে বাজার দর বেড়ে যায়, এটা বাজারে খুব বিক্রি করে খাওয়া যায়, বিভিন্ন টেলিফোনে করা যায়, না রে ভাই শরীরটা ভালো ছিল না, কিন্তু আমাকে পার্সোনালি টেলিফোন করলো তারেক সাহেব, এই জন্য আমাকে যেতে হলো বঙ্গভবনে। আমি তো এগুলোতে যাই না, সবসময় যাই না ভাই, বয়স হয়েছে। এটি হলো আরেক ধাপ্পাবাজের কতগুলা রাজনীতিতে, হিপোক্রেসিতে কিছু আছে, ধাপ্পাবাজ, কিন্তু লাইন দিয়ে বসে থাকে ওখানে, টেলিফোন করে আমাকে দাওয়াতটা দিলেন না ভাই, আমার নামটাকে মুছে ফেলছেন নাকি? দেখবে কত লোক আজকে এখন থেকে ক্যাবিনেটে ফোন করা শুরু করছে যে রাষ্ট্রপতির অনুষ্ঠানের জন্য তাকে দাওয়াত দেওয়া হয়। এই ধার দেওয়া যারা গিয়া ওখানে শরবত খাবে। তো এই তো রাজনীতি, এদিকে নিয়ে তো আমরা বাংলাদেশের রাজনীতি করতেছি। এরাই তো আজকে আমাদেরকে, মানে আমাদের তাজ, আমাদের মাথার মুকুট, এরাই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। কি দুর্ভাগ্য আমাদের। আজকে ধরো কথায় কথা বাড়ে, আজকে বাংলাদেশে একটা বিনিয়োগ বোর্ডের বিনিয়োগের একটা সভা হচ্ছে, সেখানে বিদেশ থেকে বিনিয়োগ আনা হবে। কালকে মাননীয় প্রধানমন্ত্রী সেমি কন্ডাক্টরে একটা মেলা উদ্বোধন করবেন, আগামী কালকে থিয়েটার হলে না কোথায় যেন করবেন, নব থিয়েটার না কোথায় করবেন। আর আজকে সকাল থেকে সারা বাংলাদেশে গ্যাস নেই। যে কোনো শিল্প করতে হলে তার অব্যাহত বিদ্যুৎ দরকার, গ্যাস দরকার। যে রাষ্ট্রে বিদ্যুৎ নাই, যে রাষ্ট্রে গ্যাস নাই, সেখানে সেমি কন্ডাক্টর ফ্যাক্টরি হবে, সেখানে বিদেশি বিনিয়োগ হবে। অথচ আজকে আজকে এই বিনিয়োগের সেমিনার হচ্ছে ঢাকা শহরে। কালকে মাননীয় প্রধানমন্ত্রী সেমি কন্ডাক্টরের উদ্বোধন করবেন, ভেরি গুড, কিন্তু রেজাল্টটা কি হবে, ফলাফলটা কি? কোন বোকা লোক, কোন গাধা লোক তার টাকা নিয়ে এখানে আসবে যেখানে গ্যাস নাই, যেখানে বিদ্যুৎ নাই, এখানে সেমি কন্ডাক্টরের মতো ফ্যাক্টরি নিয়ে চলে আসবে? এটা পোলাপানে রিক্সা বানানো। হ্যাঁ, ইআই দিয়ে একটা, ওই আমার ছোট সময় স্কুলে আমাদের সায়েন্সে পড়াইতো ডিসিএসি তার মিলায় কেমনে মোমবাতি জ্বালানো যায়, একটা বাল্ব কেমনে জ্বলে, ক্লাস 9-এ আমাদেরকে ওই তড়িৎ জ্ঞান শিখাইতো স্যাররা।
যে একটা ম্যাগনেট দিয়ে একটা ম্যাগনেট পজিটিভ নেগেটিভ দিলে বিদ্যুৎ হইতো, সেই বিদ্যুৎ দুইটা তার নিয়ে গিয়ে একটা তারে দিলে তারটা আলো দিত। এটা তো 9-10। তার মানে কি আমি বাল্ব বানাতে পারবো? তার মানে কি আমি এখানে এই যে এখনকার যে কোনো বাল্ব বলেন, বাল্ব ছাড়া তো কিছু হবে না। পারবো? আমি কি পারবো একটা ছোট্ট একটা ব্র্যাকেট বানাইতে, একটা রিং বানাইতে? আমার দেশে কি ওরকম এখন পর্যন্ত স্টিল বল বানানোর মতো ক্ষমতা আছে, যে স্টিল বলটা হাই ইলেকট্রিসিটি প্রেসার বা পাওয়ার কে সাস্টেন করতে পারবে? অথচ তুমি বলো, তুমি একজন সিনিয়র সাংবাদিক, আজকে ঢাকা শহরে গ্যাস নাই, এই ধরনের চিত্রটা কি দেওয়া ঠিক হয়েছে? এটা কিন্তু আমরা সাবোটেজ বলি। আমরা তো দেশে বিনিয়োগ চাই, কত মানুষকে আমরা বলতেছি ভাই বিনিয়োগ করতে নিয়ে আসো। আজকে সবাই কি বলতেছে, হোয়াট ইউ আর টকিং ম্যান, বিনিয়োগ করতে হবে, তোমার ইলেকট্রিসিটি নেই, আজকে দেখো তো গ্যাস নেই তোমার ঢাকা শহরে। সে আমেরিকাতে খবর হয়ে গেছে যে ঢাকা শহরে গ্যাস নেই। চায়নাতে সাংহাই থেকে টেলিফোন আসছে, তোমার নাকি না গ্যাস নেই। হাউ ইউ আস্কিং মি টু কাম টু মেক এখানে একটা এনার্জি প্ল্যান করার জন্য? আমি এখানে ইয়া পাবো, ইনপুট পাবো কোথায়, পাওয়ার পাবো কোথায়? অথচ মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে 2টা অনুষ্ঠান উদ্বোধন করাচ্ছেন, কালকেও করাচ্ছেন। মেলা হচ্ছে, হয়তো মেলায় আমরাও যাব, কিন্তু এরকম বগি অনুষ্ঠান করে কি লাভ হবে? এই খরচগুলা কে বহন করবে? কাজে আমি বলি, এরকম ভাবে মহান রাষ্ট্রপতি সাহেব অনর্থক 2-3টা দিন বিভিন্ন পত্র পত্রিকায় রিউমার ছড়ানোর সুযোগ করে দিলেন। এটা একটা গর্হিত কাজ করেছেন, আমার মতে এটা ক্রিমিনাল অফেন্স করেছেন। রাষ্ট্রকে ইনস্টেবল করার জন্য ষড়যন্ত্রের সুযোগ করে দিয়েছেন। এটা মহামান্য রাষ্ট্রপতি হোক যাই হোক করা উচিত হয় নাই। রাষ্ট্রকে ইনস্টেবল করার জন্য মতো অবস্থা সৃষ্টি করেছে, আমি 2-1 দিনের মধ্যে পদত্যাগ করবো। আরে ভাই, আপনি পদত্যাগ করেন না ভাই। 2-1 দিনের মধ্যে কি আপনার কি বলবো, এটা মহামান্য রাষ্ট্রপতি কমেন্টও করতে পারি না। খারাপ কমেন্ট আসে। পিনাকি হলে হয়তো পারতো। পিনাকি ইজ দ্য রাইট পার্সন, হি ইজ মাই গুরু, আমি তাকে গুরু রাখি, হি ইজ মাই গুরু, পিনাকি ভট্টাচার্য। হি কুড সে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দিস। আমার চুপ্পু ভাই, কেন আপনি 3 দিনের জন্য সময়টা নিলেন? কি কেন নিলেন? আপনি সব মিটে নাই বঙ্গভবন থাকার? আপনি কেন আজকে পদত্যাগ করলেন না? করলে আজকে বিকালে হোল ম্যাটারটা উঠে বিন স্কোয়াশ, সমস্ত টেনশন মেনশন দূরে যেত, এই গল্প করার দূরে যেত, এই গল্প করার সুযোগ গোলাপ দিলেন। ভাই, আমি রাজনীতি করি দেশের জন্য, জনগণের জন্য। আই এম নট এ পিওর পার্টি ম্যান। আমি জনগণের জন্য রাজনীতি করি, জনকল্যাণের জন্য। যেখানে আমি কথা বলবো, আমি এখন ইসলামের সত্যের পক্ষে আমি তো কথা বলতে চাই। আমরা সত্য কথা বলবো, ন্যায় কথা বলবো, আমরা ন্যায় বিচারের কথা বলবো। তাতে যদি আমার শিরোচ্ছেদ হয় হোক, কিন্তু সত্য বলতে পিছপা কেন হবো? তো এইগুলা খেলমি রাষ্ট্রপতিরা করবেন। এখন কি টেনশন? আমি সকালে জিজ্ঞাসা করলাম আমার ওয়াইফকে, রেডি থাকো, এবার নাকি মহিলা প্রেসিডেন্ট বানাতে পারে। শেখ হাসিনা তো মহিলা স্পিকার পর্যন্ত বানিয়ে গেছে, প্রেসিডেন্ট মতো বানাতে পারে নাই। তুমি তো পুরনো জামাত, আমাকে জামাতে নিছো, আগের থেকে করো, রেডি থাকো, হয়তো মহিলাদের ডাক পড়তে পারে প্রেসিডেন্ট হওয়ার জন্য। তোমার তো পুরনো পরিচয় আছে, এই সুবাদে তোমাকে হয়তো ডাকতেও পারে, নাকি ডাকে ফেলেছে কিনা তুমি তো আমাকে জানা বানাবার। দুপুরবেলা বলতেছিলাম খাওয়ার সময়, কারণ সবাই তো লাইন দিচ্ছে কার কার নাম আসতেছে। তোমরা মাধুরী মিশাই লিখবা, কালকে যে প্রথম আলোতে আসবে গোটা 30-এর নাম, প্রতিদিনে আসবে আরো গোটা 25-এর নাম, বিভিন্ন পত্র পত্রিকা আসবে, অনলাইনে আসবে। চুপ্পুর জায়গায় কপ্পু, মপ্পুর জায়গায় টপ্পু, শালার জায়গায় ভাই, তুমন্দির জায়গায় এই সেই, সবাই এখন বঙ্গবন্ধুর দিকে দৌড়তেছে। কি রাষ্ট্রপতির পদ খালি হচ্ছে, আমি একজন যোগ্য প্রার্থী। দেখবা আবার তুমি চলে যাও তো আবার পুনিয়া, তুমি নামটা পাঠাতে নাই তো। আমার ওই সাথে এখন ভাই আমরা মোটামুটি আমাদের আলোচনা মোটামুটি কভার করছে, আমরা শেষ প্রান্তে আছি, আপনি যদি অনুগ্রহ করে এখন শেষ করে নেন। আমি সেই জন্য বলছি, এখানে রাজনৈতিক নেতাদের একটা প্রচন্ডতম বন্ধা চলছে, এই বন্ধাত্ব দূর করতে হবে। আজকে আমি একটা মানে ফেসবুকে একটা কার্টুন দেখলাম। কার্টুনটা হলো
আমাদের দেশমাতা খালেদা জিয়ার 5 জন ক্যাবিনেট মিনিস্টারের ছবি দিয়া, যে ওনার সময় এরা ছিলেন ওনার উপদেষ্টা বা ওনার রাজনৈতিক সচিব বা মন্ত্রী। আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী 5 জনের নাম দিয়েছেন। তার মধ্যে 1 নম্বরই হইল, নামটা বলবো, রাশেদ। আমাদের ওই যে জাহেদ, তারপরে হলো কি বলবো, আরো একটা পোলাপান কি জানো, সবগুলা ওই 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 ধাঁচের। বুঝতে পারছেন না? যাদেরকে আমি আমার অফিসের কেরানি চাকরিও দিব না, অ্যাডভাইজার তো দূরের কথা, আমার অফিসের আমার কোন অর্গানাইজেশনের অ্যাডভাইজার তো দূরের কথা, এখানে একটা ডেস্কের কোনো জব দিব না। এরা যদি আমার মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার হয়ে যায়, তাহলে এটা মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে নিচ্ছেন আমি জানি না, বাট আই এম ভেরি সরি, পিপুল আর মেকিং জোক আউট অফ ইট। মানুষ এগুলা নিয়ে হাসি তামাশা করছে। জনাব তারেক রহমান সাহেব, আপনি তখন বন্দী, না পেপার পড়তে পারেন, না খবর দেখতে পারেন, না কিছু জানতে পারেন। আপনাকে ওইটুকু দেখানো হয় যেটুকু দেখাইলে পরে উনি পদ পাবে, যারা পদলেখন করে। আর যারা আমরা আপনাকে তীব্র ভাষা সমালোচনা করি, তাদের নাম দেখানোর মতো সাহস তাদের নাই। আমাদের তীব্র সমালোচনা আপনাকে দেখানোর মতো সাহস আপনার আশেপাশে কোনো বেটার নাই, লন্ডনেই বলেন আর বাংলাদেশে বলেন। এপ্রিল পর্যন্ত এই রাষ্ট্রপতিকে রেখেই দিতেন। আমি পার্সোনালি মনে করি এই কারণে যে আসলে আমাদের রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নাই। যতটুকু ক্ষমতা আছে এই রাষ্ট্রপতি সেই ক্ষমতার কিছুই এই বিএনপি সরকারের বিরুদ্ধে প্রয়োগ করেন নাই। বিএনপি সরকার যা যা বলেছেন উনি তাই করেছেন। এমনকি জাতীয় সংসদের রাষ্ট্রপতি যে প্রথম ভাষণ, সেই ভাষণেও কিন্তু উনি বিএনপি যেভাবে চেয়েছেন সেভাবেই দিয়েছেন। এবং সেখানে তাকে যারা রাষ্ট্রপতি বানিয়েছিল, যে সংসদ মানে শেখ হাসিনার সংসদ, সেই শেখ হাসিনার সমালোচনা কিন্তু ওখানে করেছেন। আজীবন আওয়ামী লীগ করা এই ভদ্রলোক, যদিও রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে তার কোনো দলীয় পরিচয় থাকে না, সে কারণে তারপরেও কিন্তু উনি এটা করেছেন। এটাকে আমি খুবই পজিটিভভাবেই দেখি, কারণ বিএনপির সাথে তার সম্পর্কের যে একটা পজিটিভ একটা চেহারা, এটা এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সে কারণে আমার ধারণা ছিল যে বিএনপি ওনাকে রেখেই ওনার মেয়াদকালটা পূর্ণ করতে দিবেন। এতে বরং বিএনপির উদারতার একটা প্রমাণ আসত। বিএনপি যে আসলে একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চায় সেটা এখানে প্রমাণিত হতো। বিদেশে অনেক উদাহরণ আছে, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে ভারতে কংগ্রেসের সর্বশেষ রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। 2014 সালে যখন নাকি বিজেপি গভর্নমেন্ট আসে, তখনও কিন্তু প্রণব মুখার্জির মেয়াদ শেষ হয় নাই। প্রণব মুখার্জি বিজেপি আসার পরেও আরও 2-3 বছর উনি ছিলেন এবং উনি ওনার মেয়াদ পূর্ণ করেই গেছেন। ওনাকে চাইলে কি বিজেপি অপসারণ করতে পারতো না? পারতো। ওনাকে ওই যে চাপ দিত, প্রণব মুখার্জি নিজেও চলে যেতেন, কিন্তু তা কিছুই করেননি। বিজেপি ওনার সঙ্গেই সংসার করেছেন বলবো আর কি। এবং উনিও বিজেপিকে বিব্রত করার মতো তেমন কিছু করেননি, কারণ রাষ্ট্রপতির পদটা হয় সাধারণত অরাজনৈতিক। অরাজনৈতিক এই অর্থে তিনি যে দলই করুন না কেন, যেই মুহূর্তে উনি রাষ্ট্রপতি হবেন সেই মুহূর্তে উনি দলের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে তারপরে এখানে আসবেন। এটাই নিয়ম, বাংলাদেশেও এটাই নিয়ম। তো সেই হিসাবে শাহাবুদ্দিন সাহেব একজন অরাজনৈতিক ব্যক্তি, কিন্তু আমরা দেখলাম যে বছর না পেরোতে মানে 6 মাস পার না হতেই বিএনপি ওনাকে আর সহ্য করতে পারছেন না। কেন পাচ্ছেন না? যতটুকু আমি জেনেছি বিভিন্ন সোর্স থেকে, অনেকগুলি কারণ আছে। মূল যে কারণটা আমি মনে করি সেটা আমি একটু পরে বলছি, আমি ছোটো কারণগুলো আগে বলি। বিএনপির দলের মধ্যে ওনাকে নিয়ে আপত্তি উঠেছে। তারা আর চাচ্ছেন না যে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হিসেবে কন্টিনিউ করুক, যে কারণে দলের যিনি মানে চেয়ারপারসন আছেন তিনিও দলের যারা সংখ্যাগরিষ্ঠ মতামত যেগুলো আছে সেই মতামতকে অনার করতে চাচ্ছেন। এটা একটা বিষয়। বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা যা নাকি আশা করছেন তাদের মূল্যায়নও ঠিকমতো হয়নি, অনেকে ভাবছেন তাদেরকে রাষ্ট্রপতি করা যেতে পারে। বিএনপি তো অনেক দিন ধরে অনেকেই করছেন, তারাও তো একটা কিছু প্রতিদান চাইবেন। তো সেখান থেকেও রাষ্ট্রপতি পদের জন্য কিছু প্রার্থী আছেন, তারাও ভাবছেন যে এই রাষ্ট্রপতি থাকলেও তো আমি আরও 2 বছর আমাদের কোনো চান্স নাই, ওই চান্সটাও ওনারা নিতে চাচ্ছেন।
আরেকটা কথা যেটা শুনেছি সেটা হলো যে জামায়াতে ইসলামও নাকি এই রাষ্ট্রপতি কন্টিনিউ করুক, এটা চায় না। এটা তো তারা অনেক আগের থেকে চায় না। জামাত এনসিপি অনেক দিন ধরে তারা চায় না। এনসিপি তো রীতিমতো আন্দোলন বন্ধ করেছিল রাষ্ট্রপতিকে নামিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটা সম্ভব হয়নি বিএনপির কারণে। তো কোনো পলিটিক্যাল পার্টি ওনাকে রাষ্ট্রপতি হিসেবে থাকুক এটা চায় না, কেবল বিএনপি, বিশেষ করে তারেক রহমান চাইতেন বলে উনি এতদিন ছিলেন। এখন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে উনি কী কারণ দেখিয়ে পদত্যাগ করবেন? যেহেতু শুনেছি যে উনি নিজের স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করবেন। স্বাস্থ্যগত কারণটা কী হতে পারে? আপনারা মনে করতে পারবেন যে এ বছরেরই মে মাসের 9 তারিখে উনি লন্ডন গিয়েছিলেন ওনার চিকিৎসার জন্য। লন্ডনে যে লন্ডনের কেমব্রিজের রয়্যাল পেপওয়ার্থ হাসপাতালে ওনার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে এবং সেখানে তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়েছে এবং ব্লক ধরার পর সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে, মানে স্টেন্ট বসানো হয়েছে। এটা কি চিকিৎসা তো ওনার হয়েছে হার্টের। কিন্তু এই হার্টের চিকিৎসার বাইরেও ওনার আরও কিছু রোগ আছে বলে আমি জানতে পেরেছি এবং ওনাদের মানে খুব ঘনিষ্ঠ কিছু লোকের কাছ থেকে আমি জেনেছি যে ওনার এই মুহূর্তে যে রোগটা নিয়ে উনি খুব বিব্রতকর অবস্থায় আছেন সেটা হলো অটোনমিক নিউরোপ্যাথি বলে এই রোগটাকে। এই অটোনমিক নিউরোপ্যাথি হলো মানে নিউরোলজিক্যাল একটা রোগ। ওনার শরীর মাঝে মাঝে খুব কাঁপতে থাকে এবং উনি মাঝে মাঝে নাকি অচেতনও হয়ে যান। এটা যে হয়ে যায় এটা আমি ওনার কাছ থেকেও জেনেছি একবার। কিছু কিছু সময় ডিমনেশিয়ার মতো প্রভাব ওনার পড়ে, উনি কিছু ভুলে টুলে যান। তো এরকম একটা শারীরিক অবস্থাও কিন্তু ওনার আছে। এই শারীরিক অবস্থা নিয়ে উনি যে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন তাও নয়। লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য, সেটা তো হার্টের চিকিৎসা হয়েছে এবং সেই যাওয়া নিয়েও আমি যতটুকু শুনেছি সরকারি দলের মধ্যে এক ধরনের কানাঘুষা যে কেন এত টাকা খরচ করে লন্ডন যেতে হলো, অ্যাঞ্জিওপ্লাস্টি তো আমাদের দেশেও করা যায়। তো এটা নিয়ে উনি বিব্রত যে উনি রাষ্ট্রপতি হিসেবে গিয়েছেন, সেটা নিয়ে কানাঘুষা হচ্ছে ওনার জন্য তো একটু বিব্রতকর। তো উনি চাচ্ছেন হয়তো, এমন যতটুকু শুনেছি যে উনি রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করার পর সপ্তাহখানেক দেশে থাকবেন, তারপরে চিকিৎসা বাইরে যাবেন, সিঙ্গাপুরে অথবা অন্য কোথাও যে চিকিৎসা করাবেন, এরকম কথাও শুনেছি। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আমরা আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে হয়তো আর পাচ্ছি না। আমাদের জন্য উনি ছিলেন আমাদের দেশের 22তম রাষ্ট্রপতি। আমরা 23তম রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করব। কিভাবে হবে এইটুকু বলে শেষ করি আলোচনাটা। যেটা হবে, প্রথমত যেটা হতে পারে যে উনি চলে যাওয়ার পর আমাদের যিনি স্পিকার আছেন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন, উনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তারপর হয়তো একটা নির্বাচনের মাধ্যমে একজন স্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ করা হবে। এরই মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে তালিকায় যারা আছেন যে কাদেরকে করা হতে পারে। এবং খুব বিস্ময়কর হলো বেশ কয়েকজন পলিটিশিয়ানের পাশাপাশি একজন আমলার নাম শোনা যাচ্ছে। মানে আমি এতে খুবই হতাশ এবং বিস্মিত হয়েছি। এবং সে আমলায় এখনও উনি কিন্তু মন্ত্রী পরিষদ সচিব হিসেবে কাজ করছেন, ডক্টর নাসিমুল গনি। ওনার খুব একটা সুনাম আমি শুনিনি, রাজনৈতিকভাবে যে ওনার খুবই একটা সুনাম শোনা গেছে এটা আমি শুনিনি। বরং হিজবুত তাহরিরের সঙ্গে, নিষিদ্ধ সংগঠন, তার সঙ্গে ওনার একটা সম্পর্ক ছিল বলে এক ধরনের কিন্তু আলোচনা আছে। তো তাকে শোনা যাচ্ছে উনি নাকি জামাতের পছন্দ অথবা উনি নাকি যুক্তরাষ্ট্রের পছন্দ করেছে। এবং উনি যখন গিয়েছেন এই C-130 যেটাতে উনি ফ্লাই করেছেন, এইখানে SSF এর লোকজন ছিল, আরো লোকজন ছিল, তারা নিয়ে গেছে। এবং দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা এই C-130 কে এসকর্ট করেছে ওদের দুইটা ফাইটার টু প্রোভাইড সিকিউরিটি ফর আস। ইউ সি, উই শুড নট ফরগেট দিস থিংস। কোয়েশ্চেন ইজ, আমরা ফ্যাকচুয়াল পজিশনে থেকে কাজ করি না কেন? মিথ্যাচারে আমরা যাই কেন? তা উনি ওইখানে গেছেন, উনাকে ওই হ্যান্ডম নাকি যে বেস আছে, বেসে এয়ারফোর্স বেসে, জি ওইখানে রিসিভ করেছে এয়ারফোর্স বেস। ইটস নট এন অর্ডিনারি সিভিলিয়ান এয়ারপোর্ট। এয়ারফোর্স বেসে ওনাকে রিসিভ করেছে ইন্ডিয়ান ইউনিয়নের একজন মিনিস্টার লেভেলের লোক। রিসিভ করে ডোয়েল পারহ্যাপস, ডোভেল পারহ্যাপস, রিসিভ করে ওনাকে নিয়ে গিয়ে ওইখানে কিছুদিন, তারপরে সে বিন শিফটেড ফ্রম প্লেস টু প্লেস ফর আর সিকিউরিটি। এবং ওনাকে খুব ভালোভাবে রেখেছে তারা। উনি তো অ্যাসাইলাম চান না ইন্ডিয়ার কাছে, উনি তো রেফিউজি স্ট্যাটাস ওনার চান নাই। এই আমার যে আদালত,
এই আদালত তো জানে যে উনি কোথায় আছেন, উনাকে এবসকন্ডার কিভাবে ডিক্লেয়ার করে। উনি যদি যদি ফেয়ার ট্রায়াল করতে চাইতো তাহলে উনাকে সামান্স, ওয়ারেন্টস, হোয়াটএভার এটা সার্ভ করা যেত থ্রু দি হাই কমিশন। কেন হাই কমিশন বলছি? হাই কমিশন তো বাংলাদেশ, হাই কমিশন ইজ মাই টেরিটরি, বাংলাদেশের টেরিটরি, এটা তো ইন্ডিয়ান না। সো এখন আপনি করেছেন, সেটা করেন নাই। আপনি এখানে বসে বসে অ্যাবসকন্ডার ডিক্লেয়ার করে দিলে অ্যাবসকন্ডার হবে? আপনি এখানে সার্ভ করতেন। ইউ শুড হ্যাভ ইউজ দি ফরেন অফিস অফ ইন্ডিয়া, যে এটা ভাই আসছে, ওনাকে সার্ভ করে। আপনি ওনার ট্রায়াল করতে পারতেন এমবেসিতে বসে। শি ইজ আ ভেরি হাই প্রোফাইল পার্সন, তো উনি তো জাদা লোক না, রাস্তার লোক না, হাই প্রোফাইল। 17 years he was প্রাইম মিনিস্টার এই দেশের। উনি তো কোনো মুদ্রা দিয়ে যান নাই, দেশ থেকে পালিয়ে যান নাই। তো আপনি এটা পারতেন না? পারতেন। আজকাল অনেক জায়গায় ট্রায়াল হয় এরকম, যে যখন থেকে এই টেকনোলজি এসেছে এরকম হয়। আমরা জেলখানার থেকে ট্রায়াল করি না, আমরা এই দেশে ভার্চুয়ালি জেলখানার থেকেও তো ট্রাই করি। যদি মনে করি যে একে আনা যাবে না বা আনলে রিস্ক আছে বা হোয়াট এভার, আমরা ওইখানে ট্রায়াল করি না। অনেক ট্রায়াল হয়েছে। আমাদের এরশাদ সাহেবেরও ট্রায়াল জেলখানার থেকে না এনে কোর্টে ট্রায়াল করেছে। পসিবল, ইউ সি দিস থিংস আর পসিবল। উনি বাংলাদেশে আসতো, বাংলাদেশ মানে কি, বাংলাদেশ হাই কমিশন উইচ ইজ মাই টেরিটরি, ওইখানে উনি ওনার সিকিউরিটি নিয়ে আসতেন, বসতেন, আপনার যা প্রশ্ন করার, যা যে আপনি গিলটি কিনা এই আমি পড়ে শোনালাম, এগুলো তো করতে পারতেন। আপনি করেন নাই তো। টেকনোলজি ইজ অ্যাভেলেবল। সো এইসব ভাওতাবাজি যে উনি পলাতক আর এগুলি বাদ দিয়ে দেন, এগুলি বাদ দিয়ে দেন। ইন দিস টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড দিস ইজ অ্যাবসার্ডিটি, অ্যাবসলিউটলি অ্যাবসার্ডিটি। আর আমি তো এই আদালতটাকে আনকনস্টিটিউশনাল বলে আখ্যায়িত করে মামলাই করেছি। রাইট, আমরা জানি সেটাই। আমার যেখানে প্রশ্ন ছিল যে তাহলে এত কিছু, মানে আমরা যেখানে সবাই জানি যে বিএনপি বর্তমান রাষ্ট্রপতিকে রাখবে না, তাহলে এইসব অজুহাত যদি এখনো গভর্নমেন্ট কিন্তু কোনো কিছু স্বীকার করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন উনি পদত্যাগ করবেন কি করবেন না আমরা এখনো জানি না, আমরা অফিসিয়ালি কিছু জানতে পারিনি, এটা পত্রিকায় আপনারা যেমন দেখছেন আমরাও তেমন দেখছি। অর্থাৎ গভর্নমেন্ট এখনো ফর্মাল কোনো বক্তব্য দেয়নি। সেই জায়গা থেকে আমি বলছি, যদি এগুলো হয়ে থাকে সত্যি সত্যি যে তিনি কথা বলেছেন সেটি গভর্নমেন্ট জেনেছে, সেই জায়গা থেকে চাপ দিচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে একটি, যে চাপ মানে চাপ দেওয়ার জন্য এই অজুহাত গুলো দাঁড় করাতে হবে কেন, যদি সত্যি সত্যি এই বিষয়গুলো ঘটে থাকে? এখন তাকে বললে তিনি তো এমনিতেই রিজাইন করবেন, এবং রাষ্ট্রপতিও বলে দিয়েছিলেন, সেটি ডক্টর ইউনূস সরকার থাকতেই তিনি বলেছেন যে আমি অপমানিত বোধ করছি, আমি এখানে থাকতে চাই না। এবং বর্তমান বিএনপি সরকার আসার পরেও তিনি বলেছেন যে সরকার যখনই রিজাইন করবে, ইচ্ছা প্রকাশ করবে যে আমি পদত্যাগ করি, আমি সাথে সাথে রিজাইন করব। তাহলে এইসব নানান বিষয় আমাদের সামনে তো আনা হচ্ছে কেন? দেখেন, আমার কাছে একটি রিপোর্ট হচ্ছে যে উনি 21 জুলাই রাত্রে রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, উনি এইটা একটা রিপোর্ট আছে। হ্যাঁ, আর একটা রিপোর্ট হচ্ছে যে ওনাকে বলা হয়েছে যে আপনি 25 তারিখের মধ্যে আপনি পদত্যাগ করবেন। আর আমাকে এই যে 21 তারিখের যে রিপোর্ট আছে, এটা একটা সিকিউরিটি ইস্যুর থেকে আমি জানতে পেরেছি যে এইটা হয়েছে। আমার রিটেন লিখিত ভাবে আমাকে মেসেজ দিয়েছে। ওটা অনেকেই পেয়েছে এবং আমিও পেয়েছি, মানে নানান ভাবে, হয়তো আপনিও পেয়েছেন যে মেসেজটি বা নানান ভাবে ছড়িয়েছে। কিন্তু আপনি কি পার্সোনালি এটি কনফার্মড যে তিনি করেছেন, যেহেতু আপনার অনেক সোর্স আছে বা আপনার অনেক ঘনিষ্ঠজন আছে? এখনো কনফার্ম না, হয়তো আচ্ছা, কনফার্ম হবে। আমাকে একটা সোর্স বলেছিল যে আজকে আমাকে জানাবেন। ঠিক আছে, আচ্ছা, এখনো আমি কিছু জানতে পারিনি, জানালে আমি আই লেট ইউ নো। সো বাট দ্য ফ্যাক্ট ইজ ইউ সি ওয়ের দেয়ার ইজ এ স্মোক দেয়ার ইজ আ ফায়ার। তাহলে নিশ্চয়ই কিছু হচ্ছে, আচ্ছা, সামথিং ইজ গোয়িং অন। সো ঠিক আছে, এটা তো ইটস নট সাম উনি চলে গেলে অ্যাক্টিং প্রেসিডেন্ট আমাদের হাফিজউদ্দিন সাহেব হয়ে যাবেন। হাফিজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট হওয়ার পর ওরা যাকে নমিনেট করবে পার্লামেন্ট উইল ইলেক্ট হিম অর হার। বাট এখন অনেক নাম শোনা যাচ্ছে, অ্যাটলিস্ট 2টা নাম যেগুলি খুব সামনে আসছে,
সেটা হলো আমি নামের বিষয়ে আসছি তার আগে আপনার কাছে প্রশ্ন। আপনি বলছেন, এবং এটি আমরা সবাই জানি, লন্ডনে বসে যদি তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেই থাকেন আমাদের বর্তমান রাষ্ট্রপতি, সেক্ষেত্রে মানে এটি তো বাংলাদেশ না যে কোনো গোয়েন্দা সংস্থা সেখান থেকে ট্র্যাক করেছে এটা। তাহলে ব্রিটিশ কোনো গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সরকারের কাছে দিয়েছে। যদি ব্রিটিশ কোনো গোয়েন্দা সংস্থা এটি ট্র্যাক করে থাকে, রেকর্ড করে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কি বিশেষ কোনো উদ্দেশ্য আছে বর্তমান সরকারকে নিয়ে অতি উৎসাহী, কিংবা বিহাইন্ড দ্য স্ক্রিন অন্য কিছু ঘটছে কিনা? ব্রিটিশ করবে না, এইগুলি ডিপ ফেক, এইগুলি ক্রিয়েট করেছে তারা, ক্রিয়েট করে। আপনি তো আজকাল জানেন এইগুলি তো খুব সিম্পল জিনিস, কাকে কিভাবে দেখাবে না দেখাবে কি করবে, দে ক্যান অলওয়েজ ডু ইট। সো এটা ইটস এ ডিপ ফেক। এইগুলি নিয়ে আমি খুব একটা ইয়ে না। আর আমি তো আপনাকে বললামই, উনি যদি আলাপ করে থাকেন, হোয়াট ইজ দ্য রং? দের ইজ নো কোর্ট অর্ডার, দের ইজ নো ল যে আমি শেখ হাসিনার সাথে আলাপ করতে পারবো না, বা আমি আমার প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারবো না, বা আমার প্রধানমন্ত্রী যখন লন্ডনে থাকতেন এখানে মুচলকে বন্ড দিয়ে চলে গেছেন, তো ওনার সাথে আমি আলাপ করতে পারবো না, উনি এরকম তো কোনো আইন টাইন নাই। সো ইউ ক্যান অলওয়েজ টক। হোয়াট ইজ দ্য প্রবলেম? তাহলে আমার ওই প্রশ্নটার উত্তর কি হবে? একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আপনি কি মনে করেন যে যদি ডিপ ফেক দিয়ে তৈরি করে থাকে এই ফোন কল রেকর্ডটা, বা এগুলো আমাদের সামনে জনসম্মুখে আস্তে আস্তে নানান ভাবে এজেন্সির মাধ্যমে হোক বা ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে হোক ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে একটা গসিপিং ক্রিয়েট করা হচ্ছে, এটা কেন? উনি তো এমনিতেই পদত্যাগ করতেন হ্যাঁ, বলতো সরকার। তো উনি তো বলেছেনই, উনি তো বলেছেন আমাকে বলবেন আমি চলে যাব। এখন এইগুলি করা হচ্ছে বুঝি, সরকার এবং এই ইন্টেলিজেন্স এজেন্সিসরা খুব আতঙ্কে আছে, বুঝছেন, সাংঘাতিক আতঙ্কে আছে। এই আতঙ্ক নিয়ে তারা এখন এইসব কাজ করছে যে কোনোভাবে যদি এইগুলি কি বিদায় দেওয়া যায়। বাট দিস উইল নট হেল্প পান্না, দিস থিংস ডোন্ট হেল্প, বিকজ শেখ হাসিনা তো ওরকম একটি ব্যক্তি না। শেখ হাসিনা হ্যাজ বিন দ্য প্রাইম মিনিস্টার। এখন একটা ধরেন আমি দেখলাম যে আওয়ামী লীগের লোকজন যদি বিএনপি কে ভোট না দিত, তাহলে রেজাল্ট অন্য রেজাল্ট হতো। এখন তো অ্যানালিসিস এরকমও আসতেছে, বুঝি, যদি আওয়ামী লীগ ভোট না দিত, আওয়ামী লীগ তো দিয়েছে এদেরকে ভোট, কিন্তু এরা যদি এটা স্বীকার না করে, দেখেন অনেক কথা, এখন তো অনেক কথা আসছে। আপনি জানেন আমি বলেছি যে জুলাই অগস্টকে আমি মানি না। কেন মানি না? যদিও আমি তখন এটা চাচ্ছিলাম শেখ হাসিনা শুড গো, কিন্তু কেন মানি না? বিকজ যদি এইটা আমাদের দেশের হোম গ্রোন হতো আমি মানতাম, কিন্তু এটা তো একটা কনস্পিরেসির মাধ্যমে হয়েছে, একটা সিরিয়াস কনস্পিরেসি, যেখানে টাকা খরচ করা হয়েছে, যেখানে আমেরিকানস আর ইনভলভ। এখনো আমেরিকানরা যেসব কাজ করছে এখানে, এই যে এপিডেমিওলজিস্ট গুলি যেগুলি ঢাকায় এসেছে, 4-5 জন এক্সপার্ট এপিডেমিওলজিস্ট, এই যে নিয়ে এই ওয়েস্টিনে আপনারা তারা উঠেছে, ওর মধ্যে 2-1 জন চলে গেছে, এক মহিলা এখনো বোধহয় আছে, ইফ শি হ্যাজ নট গন। সো এই জিনিসগুলি তারা এখনো করছে, এখনো আপনার এদের সাথে দেখা করছে, ওই যে আমেরিকান অ্যাম্বাসেডার এই হাসনাত টাসনাত সার্জিসের সাথে দেখা সাক্ষাৎ করছে। সো সামথিং ইজ গোয়িং অন। আমি এই জন্যই বলি যে তারেক সাহেব আর বিএনপি, ইউজ ইউর ইন্টেলিজেন্স, ফর গড সেক বুঝেন, তাহলে হয়তো আপনার বিরুদ্ধেও হয়তো এখন কনস্পিরেসি চলছে। ইউ জাস্ট নেভার নো। হয়তো এখানে একটা থার্ড ফোর্সকে আনার জন্য হয়তো চেষ্টা চলছে। লোকজন নাকি আমি শুনেছি স্বপ্নও দেখছে। না, স্বপ্ন তো দেখছি, দেখো আপনি যেটা বলছেন সেরকম আমরাও নানান ধরনের বাতাস থেকে গন্ধ পাচ্ছি যে থার্ড ফোর্থ কাউকে আনার চেষ্টা করা হচ্ছে, এবং তারাই সম্ভবত খুব শীঘ্রই আসবে, শোনা যাচ্ছে যেটি। আহ না, এখন আসছি যে লোকজন নাকি স্বপ্নেও দেখেছে, লোকজন নাকি আচ্ছা, স্বপ্নে দেখছে অমুক ব্যক্তি রাষ্ট্রপতি হয়ে গেছে, অমুক ব্যক্তি প্রাইম মিনিস্টার। এইগুলি এখন লোকজন স্বপ্নতেও দেখছে নাকি। না, এখন থার্ড ফোর্স আনার জন্য যদি কেউ চেষ্টা করে থাকে, এবং আপনি যে জুলাই আগস্টের কথা বললেন তার পেছনে যে মার্কিন ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট যদি এখনো অব্যাহত থাকে ইমপ্লিমেন্ট করার, তাহলে তো স্বপ্ন দেখতে সমস্যা কোথায়? স্বপ্ন তো অনেকে দেখতেই পারে। See, you see why I'm saying this, because Sergio Gore আসতেছে 2-1 দিনে, ঠিক আছে এখানে। এখন সার্জিও গোর যে আছে, he is not only the ambassador for India, সে কিন্তু স্পেশাল এনভয় ফর মিডল ইস্ট এন্ড সেন্ট্রাল এশিয়া, রাইট। খুব বড়
ক্যাপ ইজ ওয়েরিং। তো এই যে আসতেছে, এই যে আয়শা এইখানে কি ঘটাবে, কি কথা বলবে কার সাথে, উই ডোন্ট নো। ওদিকে আমাদের আমেরিকান এজেন্ট খলিলুর রহমান ম্যানিলাতে না কোথায় গেছে, ওইখানে সে লোকজনের সাথে কথা বলছে, ওর মধ্যে আবার রাশিয়ানদের সাথেও সে কথা বলেছে। হোয়াট ইজ হি টকিং, হোয়াট ইজ হি ডুইং, আই ডোন্ট নো। সে আবার হয়তো এই সরকারের বিরুদ্ধেও তো কনস্পিরেসি করতে পারে, বিকজ ওই লোকটাই এরকম। দিস গভর্নমেন্ট মাস্ট বি ভেরি কেয়ারফুল। এই জন্য এই গভর্নমেন্টকে দুইটা কাজ করা উচিত হয়নি। এক হলো ল মিনিস্টার, সিন্স হি ওয়াজ দি অ্যাটর্নি জেনারেল, উনাকে ক্যাবিনেটে নেওয়া উচিত হয় নাই। আর একটা খলিলুর রহমান, যিনি ওই আমেরিকান চুক্তি করে আপনাদেরকে ভাষায় দিয়ে আসছে। You see, we are a problem. নসিমুল বলি